বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পাঠদান করব। তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রথম পত্র পাঠদান করব বাংলার ইতিহাস 1204 সন থেকে 1765 সন পর্যন্ত। তোমাদের এটা হচ্ছে তৃতীয় পত্র। দ্বিতীয় বর্ষের যারা আছো মেয়েরা, তারা তোমরা সবাই জয়েন করে ফেলো। এবং আমি তোমাদের দ্বিতীয় বর্ষের যে তৃতীয় পত্র আজকে তোমাদের পাঠদান করব। তো আজকে নতুন একটা টপিকস নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। এখানে তোমাদের প্রথমে আগে সিলেবাস সম্পর্কে তোমাদের ধারণাটা নিতে হবে। তোমাদের এখানে কয়টা অধ্যায় আছে সেই অধ্যায় সম্পর্কে আগে তোমাদের ধারণা থাকতে হবে, যে তোমাদের কয়টা অধ্যায় তোমাকে এখানে পড়তে হবে। তো এই বিষয়ে তোমাদের আগে জানতে হবে যে তোমাদের এই বাংলার ইতিহাস 1214 থেকে 1765 সন পর্যন্ত তোমাদের কয়টা অধ্যায় আছে। তো এটা আমরা আগে জেনে নেই, তারপর আমরা পরবর্তীতে আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাব। এগিয়ে দেখো, আমাদের 1765 সন পর্যন্ত, তাহলে অবশ্যই আমাদের জানা আছে যে 1765 সন পর্যন্ত কি হয়েছিল। এটা তোমাদের 9টা অধ্যায়। তো তোমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি ও বক্সারের যুদ্ধ পর্যন্ত যে তোমাদের শেষ হবে। তো আজকে আমি তোমাদের তৃতীয় পত্রে আজকে তোমাদের আমি পাঠদান করব। দ্বিতীয় বর্ষের মেয়েরা যারা আছো তোমরা সবাই জয়েন করে ফেলো। এবং তোমাদের আজকে নতুন একটা সাবজেক্ট নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। তো দেখো, আমি তোমাদের তৃতীয় পত্রে আজকে প্রথম অধ্যায় তোমাদের পাঠদান করব। প্রথম অধ্যায় নিয়ে তোমাদের মাঝে আজকে আলোচনা করব। দেখো, প্রথম অধ্যায় যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, আলোচনা করার আগে তোমাদের আগে বলে দিচ্ছি যে তোমাদের কিভাবে তোমাদের প্রশ্ন থাকবে এবং কিভাবে তোমাদের পরীক্ষায় তোমাদের লিখতে হবে। তো এই বিষয়গুলো আগে আমাদের জানা দরকার, তাই না? দেখো, তোমাদের এখানে টোটাল দেখো 80 নম্বরে তোমাদের পরীক্ষা। এর মধ্যে তোমাদের দেখো 10 নাম্বার তোমাদের এক কথায় উত্তর থাকবে। এক কথায় উত্তরের জন্য তোমাদের 10 নাম্বার। আর থাকবে কি, এটা হচ্ছে ক বিভাগের জন্য। আর খ বিভাগে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, 4 করে নাম্বার, এখানে 20 নাম্বার। তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 5টা অ্যান্সার করতে হবে। আর আছে তোমাদের কি রচনামূলক প্রশ্ন 5টি। ওখানে তোমাদের এক একটা প্রশ্নের মান হচ্ছে 10 করে। টোটাল তোমাদের এখানে 50 নাম্বার, টোটাল হচ্ছে 80 নাম্বারে তোমাদের পরীক্ষা। তো এটার জন্য তোমাদের আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব এবং 9টা অধ্যায় নিয়েই তোমাদের মাঝে আলোচনা করবো, এক এক করে তোমাদের ক্লাস আমি নিব। তো আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করার আগেই কিন্তু আমি তোমাদের সিলেবাসটা বলে দিলাম যে তোমাদের কত নম্বরের পরীক্ষা এবং কি কি বিষয় তোমাদের এখানে পড়তে হবে এবং কয়টা অধ্যায় আমাদের এখানে পড়তে হবে। তাহলে সবাই তোমরা জয়েন করে ফেলো। এবং যারা আছো মেয়েরা, দ্বিতীয় বর্ষের মেয়েরা যারা আছো, ডিগ্রির দ্বিতীয় বর্ষে যারা আছো, তারা সবাই তোমরা এই ক্লাসগুলোতে জয়েন করে ফেলো এবং ক্লাসগুলো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। এবং ক্লাস শুরু করার আগেই আমি কিন্তু তোমাদের একটা কথা বলছি, তোমরা সবাই বই খাতা কলম নিয়ে সবাই তোমরা বসে যাবে। এবং এখানে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে প্রশ্নগুলো আমি তোমাদের পড়াবো এবং যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, এই বিষয়গুলো তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখবে। এবং ক্লাস শুরু করার আগেই আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা সুন্দর করে লিখে রাখবে। এবং ওই বিষয়গুলো যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে। তো আচ্ছা,
দেখো আজকে আমরা যাব তোমাদের প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি কিছু আলোচনা করব তোমাদের মাঝে। তো তোমরা সবাই এই প্রশ্নটা লিখে রাখো যে মধ্যযুগের ইতিহাসের উপাদান সমূহ আলোচনা করো। দেখো এখানে আলোচনা করব আজকে যে মধ্যযুগের যে ইতিহাস উৎসসমূহ আলোচনা করো। এখানে এই প্রশ্নটা নিয়ে তোমাদের মাঝে আজকে আলোচনা করব এবং আলোচনা করার আগে যে বিষয়টা এখানে শিরোনামগুলো আছে এই শিরোনামগুলো নিয়ে আমি তোমাদের মাঝে আরেকবার বলে দিচ্ছি এবং এই শিরোনামগুলো নিয়ে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব। দেখো এখানে অবশ্যই আমি প্রথমে তোমাদের ভূমিকাটা আলোচনা করব এবং 1 নম্বরে যেটা আছে মুদ্রা, 2 আছে কি শিলালিপি, 3 আছে স্মৃতিস্তম্ভ ও অট্টালিকা, আর 4 আছে দেখো সরকারি দলিলপত্র, 5 আছে আরবি ও ফার্সি গ্রন্থদি বিবরণ। এই 5টা জিনিস নিয়ে তোমাদের মাঝে আমি আলোচনা করব আজকে। দেখো মধ্যযুগে যে উৎসসমূহ, এই উৎসগুলো কি কি এবং কিভাবে এই জিনিসগুলা এসেছে এই জিনিসগুলো নিয়ে আমি তোমাদের মাঝে একটু করে আলোচনা করে দিচ্ছি। দেখো আদিকাল থেকে কি করেছে, আদিকাল থেকে বাংলা ছিল ধন সম্পদ ও প্রকৃতি সৌন্দর্য লীলাভূমি। আদিকাল থেকে কিন্তু ধন সম্পদের লীলাভূমি ও দেখো সৌন্দর্য লীলাভূমি ছিল। দেখো বাংলার যে প্রকৃতির যে সৌন্দর্য, মুগ্ধ হয়ে তখন একাধিক পর্যটক কি করেছে বাংলার আগমন করেছে। তখন এই বাংলার যে অপরূপ যে সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো দেখে তারা কি করেছে, এই পর্যটকরা এই বাংলাদেশে আগমন করেছে। এবং দুর্ভাগ্য যে বাংলার যে ইতিহাস এই আলোচনার জন্য কোনো নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণযোগ্য তথ্য তেমন পাওয়া যায়। তবে যে সকল তথ্য পাওয়া যায় তা পরোক্ষ ও আনুমানিক তথ্য মাত্র। যেগুলো তথ্য পাওয়া গিয়েছে সেগুলো মাত্র কি আনুমানিক মাত্র পাওয়া গিয়েছে। তারপর দেখো এর মধ্যে যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে কি আছে, দেখো 1 নম্বরে আছে মুদ্রা। দেখো মুদ্রাটা কেমন ছিল ইতিহাসের জানার জন্য মুদ্রার গুরুত্ব কিন্তু অপরিসীম। তো এই মধ্যযুগে যে বাংলার বিভিন্ন শাসকদের শাসন আমলে প্রাপ্ত মুদ্রা হতে সমকালীন যে বাংলার যে সামাজিক সাংস্কৃতিক অবস্থা যেমন চিত্র পাওয়া যায়, তেমন অর্থনৈতিক উন্নয়নের বিশেষ ধারা বিশেষ ধারণা পাওয়া যায়। যে সমকালীন যে সুলতানগণ সিংহাসনে আরোহণ করে সুলতানের নাম তারিখ এবং সংগঠিত মুদ্রা প্রচলন করতেন। তারপর দেখো কোনো কোনো মুদ্রা থেকে টাকসালের যে নাম জানা যায়। তারপর প্রত্নতান্ত্রিক গবেষণার মাধ্যমে যে প্রায় 26 জন শাসকের যে নামস্কৃত মুদ্রা আবিষ্কৃত করেছেন। তারপরে দেখো এ সকল মুদ্রা ইতিহাসের রচনা অন্যতম একটি নির্ভরযোগ্য তথ্য। তাহলে যে এই ইতিহাসের জন্য মুদ্রা কিন্তু ছিলেন কিন্তু অপরিসীম। এখানে দেখো বিভিন্ন মাধ্যমে শাসন আমলে প্রাপ্ত এই যে মুদ্রা হতে সমকালীন যে সামাজিক সাংস্কৃতিক অবস্থা চিত্র পাওয়া যায়, তেমনি অর্থনৈতিক উন্নয়নের বিশেষ ধারণাও পাওয়া যায়। তো এখানে যে সমকালীন যে সুলতানগণের সিংহাসনের আরোহণ করে তখন তারা কি করেছে, এই সুলতানেদের নাম তারিখ, তারপর দেখো এই মুদ্রা প্রচলন তারা করতেন। এবং দেখো যে কোনো কোনো মুদ্রা থেকে তারা কি করেছে, এই টাকশালের নামও জানা গিয়েছে। এবং প্রত্নতান্ত্রিক গবেষণার মাধ্যমে তারা কি করেছে, এই 26 জন শাসক আমলের তখন এটা আবিষ্কার করেছিল এবং তার ইতিহাসে এখানে কিন্তু নির্ভরযোগ্য এটা কিন্তু তথ্য। তারপর দেখো এখানে আছে 2 নম্বরের যে পয়েন্টটা শিলালিপি। তোমাদের এখানে 6টা পয়েন্ট কিন্তু আছে।
এখানে আরবি ফার্সি গ্রন্থ বিবরণ, আর 6 নম্বরে আছে কি বিদেশি পর্যটকের বিবরণ। এখন দেখো শিলালিপিটা কি। দেখো ও সাধারণ শিলালিপি বলতে পাথর বা শিলাখণ্ড উৎকীর্ণ বিভিন্ন বাণী বা তথ্যকে আবিষ্কার করাকে বোঝায়। তো এ সকল আবিষ্কার শিলালিপি থেকে রাজ্যের সীমানা সহ বিভিন্ন রাজ্য বিজয়, বিভিন্ন ঘটনা যথার্থ তারিখ জানা যায়। যেমন ডক্টর যাদুনাথ সরকার বললেন যে বঙ্গদেশে মুসলিম শাসনামলের সামান্য কয়েকটি শিলা পাওয়া গেছে, আর এগুলো মসজিদ ও সাদিকাগাতে আরবি ফার্সি ভাষা লিখত। তারপর এখানে যে শিলালিপি থেকে বিভিন্ন রাজারা রাজ্যের সীমানা, রাজ্য দল, পরলোকগণ ব্যক্তিদের জন্ম মৃত্যুর সাল ও তারিখ জানা যায়। তাহলে দেখো এই শিলালিপিটা আমরা এভাবে জানতে পেরেছি। তারপর দেখো স্মৃতিস্তম্ভ ও অট্টালিকা। স্মৃতিস্তম্ভ অট্টালিকাটা কি ছিল? দেখো বাংলার মুসলিম শাসন আমলে যে একাধিক অট্টালিকা বা সৌধ নির্মাণ হয়েছিল, এই অট্টালিকাগুলোকে মুসলিম পুষ্টি পরিচয় বহন করেছিল। এ সকল সৌধি ও অট্টালিকা নির্মাণ আমলে নাম, তারিখ ইত্যাদি উল্লেখিত থাকতো। এই সকল সৌধ ও অট্টালিকার মাধ্যমে সমকালীন বাংলা সমাজ সাংস্কৃতিক পরিচয় পাওয়া যায়। তারপর দেখো যে সরকারি যে দলিলপত্র, 4 নম্বরে যে জিনিসটা দেখো সরকারি দলিলপত্র 4 নম্বর পয়েন্টে আসি আমরা। দেখো 4 নম্বরের পয়েন্টে বলেছি সরকারি দলিলপত্র। দেখো মধ্যযুগীন ইতিহাসের রচনার যে সরকারি দলিলপত্র প্রয়োজন কি ছিলেন? অপরিসীম। কিন্তু সুলতানি শাসন আমলে ও তাদেরকে শাসন আমলে কোনো মূল্যবান দলিলপত্র সংরক্ষণ করেনি। তাই সমকালীন বাংলা শাসন আমলে বিভিন্ন রাজার সাথে সম্পর্ক ক্ষেত্রে যে সকল দলিল পাওয়া গেছে সেগুলোর উপর নির্ভর করতে হয়। তবে সুলতানি শাসন আমলে পরবর্তী পর্যায়ে দলিলপত্র সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এটা এটা ছিল কি স্মৃতিস্তম্ভ ও অট্টালিকা। আর সরকারি দলিলপত্র, সরকারি দলিলপত্র যেটা তোমাদের আমি বললাম যে মধ্যযুগে যে ইতিহাস রচনার যে সরকারি দলিলপত্র প্রয়োজন ছিল কিন্তু অপরিসীম। তো কিন্তু সুলতানি শাসন আমলে তারা কি করেছে? এই শাসন আমলে মূল্যবান দলিলপত্র সংরক্ষণ করেনি। তাই যে সমকালীন বাংলা শাসন আমলের বিভিন্ন রাজার সাথে তার সম্পর্ক ক্ষেত্রে এই সকল দলিলপত্র পাওয়া গেছে, যেগুলোর উপর নির্ভর করতে হয়। তবে সুলতানি শাসন আমলে পরবর্তী পর্যায়ে যে দলিলপত্র সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। 4 নম্বরে তোমাদের সরকারের দলিলপত্রটা আমি আলোচনা করলাম। এখন 5-এ দেখো আরবি ও ফার্সি গ্রন্থদি বিবরণ। দেখো এখানে বলা হয়েছে যে সুলতানি শাসন আমলের ইতিহাস জানার ক্ষেত্রে যে আরবি ফার্সি গ্রন্থটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। তো জিয়াউদ্দিন রাব্বানি লিখিত তারিখে ফিরোজ শাহী থেকে কিছু তথ্য পাওয়া যায়। যেমন ইয়াহিয়া বিন আহমেদ আস হিন্দি ও চিত্র তারিখ দিয়ে মোবারক শাহী থেকে সাইমে সুলতান আমলে তখন 1434 খ্রিস্টাব্দ পর্যন্ত এই শাসন ব্যবস্থা বিবরণ পাওয়া গিয়েছে। তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 1434 সন পর্যন্ত এই শাসন আমলে ব্যবস্থা বিবরণী পাওয়া গিয়েছে এখানে। তারপর দেখো তারপর দেখো পরবর্তী পয়েন্ট দেখো মুসলিম ধর্মস্ত্রয়ী সাহিত্য বিবরণ। মুসলিম ধর্মস্ত্রয়ী সাহিত্য বিবরণ। এখানে দেখো যে সমসাময়িক যে সাহিত্য থেকে কিছু তথ্য পাওয়া যায়। যেমন আমির
খসরুল ও রচনাবলী গ্রন্থের ইতিহাসের ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ ছিল। তারপর তার রচিত যে সিপি হক ও সুলতান কুতুবুদ্দিন মোবারক শাহ আমলে এই রাজনৈতিক প্রশাসনিক অবস্থা তখন বর্ণিত আছে। তখন যে ইসলামী রচিত ইসলামী যে রচিত ফুতু সালাতিন গ্রন্থ থেকে মধ্যযুগে এই ভারতের মূল্যবান ও ঘটনাপঞ্জি সম্পর্কে জানা গিয়েছে। তারপর দেখো পরবর্তীতে শেষের যে পয়েন্টটা নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে বিদেশি বিদেশি পর্যটকের বিবরণ। 7 নম্বরের যে পয়েন্টটা তোমরা একটু খেয়াল করো যে বিদেশি পর্যটকের বিবরণ। দেখো এখানে যে সুলতানি শাসন আমলের বিবরণের যে পর্যটকের মধ্যে যে উল্লেখযোগ্য যে ব্যক্তিত্ব ছিলেন তা ইবনে বতুতা। তিনি 1333 সালে যে ভারত আগমন করেন, ভারত আগমন করেছে 1333 খ্রিস্টাব্দে এবং 9 বছর এদেশে অবস্থান করেছে। তো এখানে কিন্তু 9 বছর এখানে অবস্থান করেছেন। তার তুহ হাত ইন নুজাত ফি গারাইব ই আল আমাসার পুস্তকে সুলতানি আমলের সরকারের শাসন ব্যবস্থা, সামাজিক জীবন এবং রাজ দরবারে চমৎকার যে বর্ণনা দেওয়া হয়েছে। ইবনে ইবনে ফজল উলা আল ইয়ামির রচিত ও মাসালিক ইল আব্বাস ফি মুমালিক অল আমাসার গ্রন্থ থেকে বিভিন্ন পর্যটকের তথ্য দিয়ে সংগৃহীত হয়েছে। তাহলে আমি তোমাদের এই 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এবং সর্বশেষে যে কথাটা বলা হয়েছে যে পরিশেষে বলা হয়েছে যে বাংলার ইতিহাসের মধ্যযুগী ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও উপযুক্ত উপকরণ থেকে যে তথ্যটি পাওয়া যায় তার তুলনা অপরিসীম। তবে এই উপকরণগুলোর মাধ্যমে যে সকল তথ্য পাওয়া যায় তার মধ্যে মধ্যযুগের ইতিহাসের জানার জন্য যথেষ্ট নয়। অতএব সার্বদিক দিক থেকে বিবেচনা করে এই তথ্যের স্বল্প উপযুক্ত তথ্যগুলো যে মূল্যায়ন মূল্যবান বলা যায়। তাহলে আমরা এই প্রশ্নটা দেখলাম যে উপাদান সমূহ নিয়ে আলোচনা করলাম এবং আমি আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দেখো মুঘল শাসন আমলে বাংলার ইতিহাসের উৎস সম্পর্কে আলোচনা করো। ওখানে উৎস সমূহ গুলো নিয়ে আলোচনা করলাম এবং এখানে আলোচনা করব যে ইতিহাসের উৎস গুলো সম্পর্কে নিয়ে আলোচনা করব। এখানে দেখো আমি ভূমিকাটা তোমাদের বলে দিচ্ছি যে ইতিহাস ঘটনাসমূহ ধারাবাহিকতা আলোচনার জন্য কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এই বিভক্তগুলো ছিল কি কি দেখো প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এই বাংলার ইতিহাসের রচনা যেমন প্রাচীন সাহিত্য প্রত্নতান্ত্রিক উপাদান ও বিদেশিদেরকে বিবরণে গুরুত্ব দেওয়া হয়, তেমনি মধ্যযুগের ও বাংলা সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থান সম্পর্কে জানার জন্য অনেক তথ্য উপতত্ত্ব গুরুত্ব রয়েছে। দেখো মুঘল শাসন আমলে যে বাংলার ইতিহাসের উৎস, এখানে দেখো ভারতে মুঘল আমলের যে মুসলিম শাসন ব্যবস্থা পূর্ণাঙ্গ ইতিহাসের উৎস জানতে হলে বিভিন্ন গবেষণামূলক তথ্য বিচার বিবেচনা করা দরকার। এর মধ্যে দেখো কি কি আছে: সমসাময়িক ঘটনা পঞ্জি, আর সমসাময়িক ফার্সি গ্রন্থি, আর ফার্সি পাণ্ডুলিপি ও বিবরণী। দেখো এক নম্বরের যে পয়েন্টটা, 1 নম্বর পয়েন্টটা তোমরা লক্ষ্য করো যে সমসাময়িক ঘটনা পঞ্জি। দেখো মুঘল সম্রাট আকবর এই শাসন ব্যবস্থা পূর্ণাঙ্গ আলোচনার ঐতিহাসিক আবুল ফজল রচিত একটি প্রমাণিক ও বিশ্বাসযোগ্য গ্রন্থ আকবরনামা পাওয়া যায়। আইনি আকবরনামা 3য় খণ্ডে
ও আকবরী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, বিভিন্ন দপ্তর ও কার্যগুলি এতে বর্ণিত রয়েছে। সম্রাট জাহাঙ্গীরের ও আত্মজীবনী তুজুল ইল জাহাঙ্গীরের এর মূল্যবান গ্রন্থ। তবে সমকালীন যে মুঘল শাসন ব্যবস্থা বিস্তারিত বিবরণে এই পুস্তকে পাওয়া যায়। তাহলে এই পুস্তকে আমরা এই গ্রন্থগুলো পেয়েছি। তারপর দেখো সমসাময়িক যে ফার্সি গ্রন্থ। দেখো মুঘল ও সম্রাটকে যে প্রত্যেকে কি করেছে, প্রত্যেকে এই রাজত্বকালের সমসাময়িকের লেখক ও ঐতিহাসিকগণ যে ফার্সি ভাষা মূল্যবান তথ্য সংবলিত গ্রন্থ রচনা করেছেন। তবে নিজামউদ্দিন রচিত যে তাবাকাত ই আকবরী ও বাদাওয়ানি রচিত ও মুনাতাখার ও তাওয়ারিক এর নামে পূর্বে উল্লিখিত উল্লেখ পাওয়া যায়, উল্লেখ করা হয়েছে। আকবরী শাসন ব্যবস্থা ইতিহাস হিসেবে এই তুলনামূলকভাবে বদায়নীতি গ্রন্থে, নিজামউদ্দিন গ্রন্থে অপেক্ষা অধিকতর প্রয়োজনীয়। তবে এই আকবরের রাজত্বকালে এই রাজনৈতিক যে বাধা অনুবাদ বঙ্গ অনুবাদ সম্মেলনে লিখিত হয়েছে শাসন ব্যবস্থা, বিভিন্ন বিভিন্ন সম্পর্কে প্রচুর তথ্য পুস্তকে পাওয়া যায়। তবে জাহাঙ্গীরের ওই রাজত্বকালের মোতামেত ও খানের রচিত ইকবালনামা থেকে এই মোগল শাসন ব্যবস্থা বিবরণী পাওয়া গিয়েছে। তো এখন দেখো যে ফার্সি যে পাণ্ডুলিপির বিবরণ, 3 নম্বর পয়েন্টটা তোমরা একটু লক্ষ্য করো। দেখো মুঘল সম্রাট শাহজাহানের শাসন আমলের যে উচ্চ ও রাজ কর্মচারী সাদিক খানের রচিত ও তারিখি ই শাহজাহানের উপর্যন্ত উপকরণ বহুল একটি উল্লেখযোগ্য প্রস্তুত সমসাময়িক গ্রন্থ ও চন্দ্র ভবন ও ব্রাহ্মণের রচিত চাহার ও চামন নামক গ্রন্থ। তারপর দেখো যে শাহজালালের ও শাসন আমলের একটি মূল্যবান প্রমাণিত গ্রন্থ দশতুর ইক আমল ই আওরঙ্গজেবের যে নামে যে পাণ্ডুলিপির প্রধান প্রধান প্রশাসন, আইন কানুন ও রাষ্ট্রীয় পরিচালনা পদ্ধতি একটি সংক্ষিপ্ত বিবরণী। মুঘল কেন্দ্রিক ও প্রাদেশিক শাসন ব্যবস্থা বিবরণী সম্পর্কে চাত্রা আমলের রচিত দিভান ও পাশোসেন নামক পাণ্ডুলিপিতে তখন একটি প্রয়োজনীয় গ্রন্থ আলী মোহাম্মদ খান রচিত ফার্সি পাণ্ডুলিপি মিরাট ই আহমদি থেকে মুঘল শাসন ব্যবস্থা বিবরণী পাওয়া গিয়েছে। তারপর দেখো 4 নম্বরের পয়েন্টটা দেখো, 4 নম্বরে আছে সরকারি চিঠিপত্র ও নথিপত্র। দেখো সরকারি যে চিঠিপত্র নথিপত্র সংকলন এই মুঘল শাসন ব্যবস্থা ধারণা লাভের একটি উল্লেখযোগ্য উপাদান। মুঘল শাসন আমলে এই বিবরণের সম্পর্কে তোমার যে জয়পুর রক্ষিত নথিপত্র থেকে কিছু তথ্য পাওয়া যায়। এই নথিপত্রগুলো থেকে যে সরকারের কর্মচারী নিয়োগ পদ্ধতি, বেতন হার, ছুটি মঞ্জুর, রাজস্ব হিসাব ও প্রশাসনিক সংস্কার ইত্যাদি বিশেষভাবে জানা যায়। তাহলে আমরা এই সরকারি চিঠিপত্র নথিপত্র সম্পর্কে আমরা দেখলাম। এখন আমরা দেখব যে জীবন জীবন চরিত্র। 5 নম্বরে খেয়াল করো, 5 নম্বরে দেখো মুঘল শাসন ব্যবস্থা প্রধান রাজ কর্মচারী ও আমিরদের পারস্পরিক সম্পর্ক, তাদের যে প্রশাসনিক কর্মকাণ্ড সম্পর্কে এই জীবন চরিত্রে একটি বিরাট অবদান রয়েছে। শান ও নাজ খান ওরফে সম উদ দৌলত রচিত মা আসির উল ওমরা নামক গ্রন্থে মুঘল সম্রাট আমির এই রাজ কর্মচারীদেরকে জীবন ধারা নিয়ে রচিত একটি মূল্যবান গ্রন্থ। সদরুদ্দিন মোহাম্মদের রচিত
ইরাশাত ইল ওয়াজার গ্রন্থে এই মুসলিম মুসলিম ওয়ারাজিদের সংক্ষিপ্ত জীবনী বর্ণিত হয়েছে। 6 নম্বরে দেখো যে রাজনৈতিক মতবাদের উপরে রচিত পুস্তকের দিক। দেখো মুঘল শাসন ব্যবস্থা বিভিন্ন দিকে সম্পর্কে আলোচনার ক্ষেত্রে যে রাজনৈতিক এই মতবাদের সংক্রান্ত রচিত গ্রন্থটি বিবরণের মূল্যবান। তবে ফজল বিন ও বুজুবাহান ও ইস্পাহানির রচিত সুলক ইল মূলক এবং আলী বিন সাহার হামালাদের রচিত জাকিরাতিল মূলকের তখন এইভাবে মুঘল শাসন ব্যবস্থা বিবরণী সম্পর্কে ইমাম ইমাম গাজালিল ও মুলকিল সালাতানের এই মাওয়াদির ও আহকাম ই সুলতানিয়ার এবং ইবনি খালদুনের মাকদরার এই তারিখে এই নামে উল্লেখযোগ্য। তারপর দেখো শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এই প্রশ্নটা। দেখো 7 নম্বরে যে পয়েন্টটা, 7 নম্বর পয়েন্টে বলেছি কি ইউরোপীয় পর্যটকদের ভ্রমণ কাহিনী। ইউরোপের পর্যটকের ভ্রমণ কাহিনী। দেখো ইউরোপের পর্যটকের যে ভ্রমণ কাহিনী এই ভারতের মুঘল আমলে মুসলিম শাসন ব্যবস্থা ইতিহাস রচনার এটি প্রচলিত উৎস। যেমন ইংরেজ, ওলন্দাজ, ইতালি, পর্তুগিজ, পরবাজকগণ এবং মুঘল আমলে বিভিন্ন সময় ভারত ভ্রমণ করে এই মূল্যবান গ্রন্থটি লিপিবদ্ধ করে গেছেন। তার সম্রাট উচ্চপদস্থ কর্মকর্তা রাজ দরবারে এই শহর ও নগরে গুরুত্বপূর্ণ বর্ণনা দিয়েছে। কিন্তু তথ্যগুলোকে ঐতিহাসিক সততার সর্বক্ষেত্রে তেমনি গ্রহণযোগ্য নয়। তখন দেখো এখানে আছে ইবনে হাসান দি সেন্টার স্টেকচার অফ দি মুঘল আমলে, তখন আকবরের আমলে ফাদার মনসারের এই গ্রন্থগুলোকে 1580 থেকে 1582 খ্রিস্টাব্দ পর্যন্ত, জাহাঙ্গীরের আমলে 1600 থেকে 1609 থেকে 1611 খ্রিস্টাব্দ পর্যন্ত। এভাবে তারা কি করেছে পর্যটক ভ্রমণ কাহিনী বিশেষভাবে প্রশংসনীয় ছিল। তারপর সর্বশেষ যে পয়েন্টটা ছিল যে সম্প্রতিকালে রচিত পুস্তকাদি। দেখো যে ভারতে মুঘল শাসন ব্যবস্থা ইতিহাসের সম্পর্কে জানতে সম্প্রতিকালের যে আধুনিক ঐতিহাসিক ও লেখকের রচিত গ্রন্থটি তথ্য সংরক্ষণ করতে সহায়তা করেছেন। আধুনিক কালে রচিত গ্রন্থটি থেকে মুঘল শাসন ব্যবস্থা চিত্র লক্ষ্য করা যায়। তারপর সর্বশেষে কি বলেছে, তারপর দেখো সর্বশেষে বলা হয়েছে যে ইতিহাসের সম্পর্কে জানতে তোমার কি করতে হবে, ইতিহাসের যে সর্বশেষে যে বলা হয়েছে যে বাংলার ইতিহাস মধ্যযুগী ইতিহাস এই রচনার ক্ষেত্রে তথ্য সীমাবদ্ধতার সত্ত্বেও তা উপযুক্ত তথ্য দিয়ে থেকে কিছু তথ্য পাওয়া যায়। তবে এই তথ্যগুলোর মাধ্যমে যে সকল তথ্য পাওয়া যায় তা হচ্ছে বিরাট প্রসারিত। তাই সার্বিক দিকে বিবেচনা করে তথ্যের স্বল্পতা হেতু উপযুক্ত তথ্য দিন এবং মধ্যযুগী ইতিহাসে রচনার জন্য এই মূল্যবান ছিল তা বলা যায়। তাহলে আমি তোমাদের মাঝে আজকে এই দুটো সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই দুটো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এবং পয়েন্টগুলো আমি তোমাদের অনেক সুন্দর করে লিখে দিয়েছি। তোমরা এই দুটো প্রশ্ন তোমরা সুন্দর করে বাসায় পড়ে ফেলবে। আজকে থেকে তোমাদের যেহেতু দ্বিতীয় বর্ষের ক্লাস আমি শুরু করেছি এবং তোমাদের সর্বশেষ পর্যন্ত আজকে তোমাদের আমি এই কোর্সটা শেষ করে দিব। সেই পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকবে এবং তোমরা প্রত্যেকটা মেয়ে সুন্দর করে এই ক্লাসগুলো দেখবে। তো আমি তোমাদের মাঝে আজকে
তোমাদের দুটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তারপর পরবর্তীতে তোমাদের আমি আরো কিছু প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে আবার আলোচনা করব, এবং সেই পর্যন্ত তোমরা এই ক্লাসে যেটা তোমাদের আজকে যে কোশ্চেন দুটা পড়ালাম, এই দুটো কোশ্চেন তোমরা সুন্দর করে বাসায় পড়ে ফেলবে, এবং পরবর্তী ক্লাসগুলোতে তোমরা আবার জয়েন করবে, এবং সেখানেও আমি তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। কারণ যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের মাঝে আমি আলোচনা করছি, এবং এটা তোমাদের মনে রাখবে যে প্রশ্নগুলো সবগুলো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, এবং খুব গুরুত্ব সহকারে তোমাদের এই প্রশ্নগুলো দেখতে হবে। তো দেখো, তোমাদের কিন্তু এটা তৃতীয় পত্র, এটা কিন্তু আমি কিন্তু আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি, তোমাদের দ্বিতীয় বর্ষের মেয়েরা যারা আছো, তোমাদের দুটা সাবজেক্ট আছে, তৃতীয় পত্র এবং চতুর্থ পত্র, এবং আমি তোমাদের তৃতীয় পত্র তোমাদের ক্লাসটা নিচ্ছি, এবং তৃতীয় পত্রে তোমাদের আজকে প্রথম একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং প্রথম অধ্যায়ে তোমাদের দুটো প্রশ্ন অলরেডি আজকে পড়িয়ে ফেললাম, সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দেখালাম, এবং পরবর্তীতে আমি তোমাদের আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে ক্লাস নিব, এবং রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন সবকিছু নিয়ে তোমাদের এখানে আমি আলোচনা করব, এবং তোমরা সবাই এই ক্লাসগুলো সুন্দর করে দেখবে। তাহলে দেখো, তাহলে আমি তোমাদের মাঝে আজকে আলোচনা করলাম যে বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলোর মধ্যে দেখো আছে কি, দেখো এখানে উৎসসমূহ নিয়ে আলোচনা করেছি। উৎসসমূহের মধ্যে আছে মুদ্রা, শিলালিপি, স্মৃতিস্তম্ভ, অট্টালিকা, সরকারি দলিলপত্র, আরবি, ফার্সি গ্রন্থদি বিবরণ নিয়ে তোমাদের মাঝে আলোচনা করলাম। এরপর আলোচনা করেছি মুসলিম ধর্মশ্রী সাহিত্যের বিবরণ নিয়ে আলোচনা করেছি, বিদেশি পর্যটকের বিবরণ। আর 2 নম্বরে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে মুঘল শাসন আমলে বাংলার ইতিহাসের উৎস সম্পর্কে আলোচনা করো। এর মধ্যে আলোচনা করেছি কি, দেখো এর মধ্যে আলোচনা করেছি দেখো 1 নম্বরে পয়েন্ট সমসাময়িক ঘটনাপঞ্জি, 2 নম্বরে হচ্ছে সমসাময়িক ফার্সি গ্রন্থি, 3 হচ্ছে ফার্সি পান্ডুলিপি বিবরণী, এবং 4 হচ্ছে সরকারি চিঠিপত্র ও নথিপত্র, 5 হচ্ছে জীবন চরিত্র, এবং 6 হতে রাজনৈতিক মতবাদের উপরে রচিত প্রস্তুতি, আর 7 হচ্ছে ইউরোপী পর্যটকের ভ্রমণ কাহিনী, 8 হচ্ছে সম্পত্তিকালে রচিত পুস্তকের দিক। এই কয়েকটা পয়েন্ট নিয়ে আমি তোমাদের মাঝে আজকে আলোচনা করলাম। তো যাই হোক, আজকে আমাদের ক্লাস আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে। তো আমাদের এই ক্লাসগুলো আমরা ক্লাসগুলো দেখব, এবং পরবর্তী যে ক্লাসগুলো আমি তোমাদের নেব, এই ক্লাসগুলো আমাদের কি করতে হবে, মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা, তাহলে তোমাদের এই জিনিসগুলো যারা তোমরা বুঝতে যদি সমস্যা হয়, তোমরা অবশ্যই তোমরা আমাকে কল করবে, আমি তোমাদের অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং যারা বুঝেছো তাদের জন্য অনেক ধন্যবাদ, এবং তোমরা এই ক্লাসগুলো সবাই মনোযোগ সহকারে দেখো, এবং পরবর্তীতে তোমাদের যে ক্লাসগুলো আমি তোমাদের নেব, এবং তোমরা সবাই এই ক্লাসগুলোতে একে একে সবাই জয়েন করে ফেলবে। তো আজকে আমি তোমাদের ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। তো তোমরা যারা আমার ক্লাসগুলো দেখছো, এবং ক্লাসগুলো যারা প্রতিনিয়ত ক্লাসগুলো করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা পরবর্তীতে এই ক্লাসগুলো দ্বিতীয় বর্ষের মেয়েরা যারা, দ্বিতীয় বর্ষের মেয়েদের উদ্দেশ্য করে আমি তোমাদের বলছি, ডিগ্রি যারা দ্বিতীয় বর্ষের আছো, তোমরা সবাই পরবর্তীতে ক্লাসগুলোতে জয়েন করে ফেলবে। আজকে আমি তোমাদের ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। তো তোমরা আর বাসায় বসে থেকে সময়গুলো নষ্ট করো না, তোমরা একে একে সবাই ক্লাসগুলোতে দেখবে, এবং ক্লাসগুলোতে সবাই ঠিক টাইমে চলে আসবে এবং জয়েন করে ফেলবে। আজকে আমি তোমাদের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।